বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। পদত্যাগ করছেন না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস। ঢাকায় শনিবার বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একটি সভা ছিল। তার শেষ হওয়ার পরে উপদেষ্টাদের নিয়ে বৈঠক শুরু হয়। সূত্রের খবর, শনিবারের এই বৈঠকও পূর্ব নির্ধারিত ছিল না এবং সেই বৈঠক শেষে যে রুদ্ধদ্বার বৈঠক হয়, সেই রুদ্ধদ্বার বৈঠকে বেরিয়ে এসে সাংবাদিকদের ওয়াহিদ উদ্দিন জানিয়েছেন যে ইউনূস এবং অন্য সকল উপদেষ্টা শপথে বহাল থাকছেন, কেউ পদত্যাগ করছেন না। অর্থাৎ সে দেশের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ শনিবার ঢাকায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন এবং সেখানেই তিনি এই কথা বলেছেন এবং বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো এই কথা জানিয়েছে। এটা যেমন একদিকে, আরেকদিকে আরেকটি খবর যেটা হচ্ছে যে ঢাকা জাতীয় নির্বাচন ঘিরে তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের সংঘাতের পেছনে দিল্লির হাত রয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম। মোদী সরকারের ষড়যন্ত্র ভেস্তে দিতে সেনাপ্রধানের বিরুদ্ধে মুসলিম বিপ্লবেরও ডাক দিয়েছেন। কট্টর মৌলবাদী মুসলিম সংগঠনের পাশাপাশি সেনাবাহিনীতে থাকা পাকিস্তানপন্থী কর্মী আধিকারিকদেরও সেনাপ্রধানের বিরুদ্ধে পথে নামার আর্জি জানিয়েছেন এই নাহিদ এজেন্ট, পাকিস্তানি এজেন্ট নাহিদ। তো আজকে আমরা এই বিষয়টা নিয়েই আলোচনা করব। একদিকে নির্বাচন কবে হবে সেটা নিয়ে যখন ক্ষোভ বাড়ছে বাংলাদেশে, একদিকে যেমন রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি এবং অন্যদিকে বাংলাদেশের সাধারণ মানুষ, তাদের যে অর্থনৈতিক যে অবস্থা, সে অর্থনৈতিক অবস্থা, ব্যবসায়ী যারা ব্যবসা করেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে অবনতি, সেখানে সমস্ত বাণিজ্য প্রায় বন্ধের পথে। ফলে তারাও চাইছেন যে একটা কিছু ব্যবস্থা হোক এবং মোহাম্মদ ইউনূস সরে যান এবং দ্রুত নির্বাচন হোক। সেই জায়গা থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের চেষ্টা করা হচ্ছিল, কিন্তু সেটাও সফল হচ্ছে না। এখন যিনি এই এনসিপি নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম, তিনি বলছেন যে মোদীর বিরুদ্ধে ষড়যন্ত্র, মোদী সরকারের ষড়যন্ত্র, এটা সেনাপ্রধানের বিরুদ্ধে মুসলিম বিপ্লবের ডাক দিচ্ছেন তিনি এবং তিনি মুসলিমপন্থী সমস্ত মানুষকে এগিয়ে আসার কথা বলছেন, সেনাতেও এগিয়ে আসার কথা। বাংলাদেশের ভবিষ্যৎ কি? যে রবটা উঠেছে, যে পদত্যাগ করবে মোহাম্মদ ইউনূস, আজ হয়তো করছেন না, সকলের অনুরোধে রয়েছে, কিন্তু যে চাপ, সেই চাপ তিনি কি রাখতে পারবেন? আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে আলোচনায় রয়েছেন লেখক, প্রাবন্ধিক, অধ্যাপক এবং ইতিহাসবিদ এবং বাংলাদেশ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তিনি কাজ করেছেন গৌতম রায়। গৌতম দা, আপনাকে স্বাগত। গৌতম দা, আমরা সম্প্রতি যে প্রতিবেদনটা করেছিলাম তাতে বাংলাদেশের পারিপার্শ্বিক যে বলেছিলাম যে যে অবস্থা চলছে, মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে তিনি তার যে সমস্ত লোকজন রয়েছে তাদের কাছে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু এখন নানান চাপ পেয়ে সেই পদত্যাগ হয়তো তিনি পিছিয়ে দিলেন। কিন্তু এটা কি স্থায়ীভাবে হবে? তিনি কি নির্বাচন করাতে পারবেন আদৌ বাংলাদেশে? কিভাবে আপনি দেখছেন বিষয়? নমস্কার বিপ্লব, আন্তরিক অভিনন্দন আপনি আমাকে বলবার সুযোগ করে দেওয়াতে। বিষয়টা হচ্ছে, এই অবৈধ ক্ষমতা দখলকারী মোহাম্মদ ইউনূস এবং তার যারা উপদেষ্টা পরিষদে আছেন, তাদের উদ্দেশ্যটাই হচ্ছে নির্বাচনকে পাশ কাটিয়ে অবৈধভাবে বাংলাদেশে তাদের ক্ষমতাকে স্থায়ী করা। কোনোভাবে তারা নির্বাচনের মধ্যে যেতে চান না। আপনি দেখেছেন আজ সারাদিন ধরে যেমন এই নাহিদ ইসলাম ইত্যাদিদের বক্তব্যও আপনি রাখলেন, তার পাশে
ইউনূসের সমর্থনে, ইউনূস যাতে 5 বছর রাষ্ট্র ক্ষমতায় কোন রকম নির্বাচন ছাড়া থাকতে পারেন, তার সমর্থনেও একদল লোক বাংলাদেশে পথে নেমেছে। এরা কারা? কোন গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনকে বাদ দিয়ে কোনো ব্যক্তি বিশেষ একটা সময় পর্যন্ত ক্ষমতায় থাকুন, এরকম কোন দাবি নিয়ে নাগরিকরা পথে নেমেছেন, এটা কি ভারত, কি পাকিস্তান, কি বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার দেশগুলি বলুন, ইউরোপের দেশগুলি বলুন বা আমেরিকার দেশগুলি বলুন, কোথাও আমরা দেখিনি। তাহলে দেখা যাচ্ছে এই যে অবিলম্বে নির্বাচন করবার একটা প্রতিশ্রুতির মধ্যে দিয়ে এরা রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, গত 23-এর শেষ 24-এর শুরুতে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনকে তারা নির্বাচন বলে স্বীকার করেনি, শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী নন ইত্যাদি ইত্যাদি যে সমস্ত অপবাদগুলো দিয়ে তারা ক্ষমতায় এসেছিল, তাদের নিজেদের সেই বক্তব্যকে নিজেরাই এখন ইমপ্লিমেন্ট করতে শুরু করেছেন। এখন মজার বিষয় হলো এই যে ভারতের ষড়যন্ত্র, ভারতের প্রধানমন্ত্রী মোদিজির ষড়যন্ত্র, এই যে জায়গাগুলো বলছে, আমি রাজনৈতিকভাবে ভারতের প্রধানমন্ত্রীর যে রাজনৈতিক অবস্থান, দলীয় রাজনৈতিক অবস্থান, তার সমর্থক না হয়েও বলবো দক্ষিণ এশিয়ার শান্তি বজায় রাখবার ক্ষেত্রে ভারতের যে বেসিক অবস্থান, যেটা পণ্ডিত নেহেরুর সময়কাল থেকে চলে আসছে, যা কন্টিনিউ করেছেন শ্রীমতী গান্ধী, যা কন্টিনিউ করেছেন অটল বিহারী বাজপেয়ী, এইচ.ডি. দেবেগৌড়া, মনমোহন সিং ইত্যাদিরা, সেই জায়গা থেকে মনমোহন সিং এর যে পথ ছিল সেই পথটিকে কিন্তু মোদিজিও কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। ধরুন তিস্তার পানি চুক্তি, কোন একটি দেশ গায়ের জোরে আন্তর্জাতিক একটি নদীর পানি আটকে রাখতে পারে না, এটা কি ভারত, কি চীন, কি বাংলাদেশ, কি পাকিস্তান, কেউ পারে না। এখন সেই জায়গায় অতীতে আপনি জানেন এই গঙ্গার পানি নিয়ে অনেক ভারত বাংলাদেশ চাপানুতর হয়েছে, জল নিয়ে জল গড়িয়েছে অনেক দূর। কিন্তু এইচ.ডি. দেবেগৌড়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন বামপন্থীদের একটি নিয়ন্ত্রণ ছিল কেন্দ্রীয় সরকারের উপর। সেই সময় পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু, তার উদ্যোগে পানি চুক্তি যেভাবে 96 সালে সম্পাদিত হয়, সেটা একটি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, দক্ষিণ এশিয়ার শান্তি বজায় রাখবার ক্ষেত্রে একটি ঐতিহাসিক ভূমিকা ছিল। কিন্তু আমরা দেখতে পেলাম মনমোহন সিং এর প্রধানমন্ত্রিত্বকালে দ্বিতীয় দফার যখন তিনি প্রধানমন্ত্রী, তখন তিনি খুবই সচেষ্ট হয়েছিলেন এই তিস্তার পানির ন্যায্য হিস্সা বাংলাদেশকে দেওয়ার ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধা দানে তিনি সেটা পারেননি। নরেন্দ্র মোদীজিকেও আমরা দেখেছি, তিনিও তার সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য যাই থাকুক না কেন, আমরা বামপন্থীরাও বাংলাদেশের মানুষদের যে নিত্যকালের অভাব অভিযোগ সেগুলির প্রতি সহানুভূতিশীল এবং তাদের বিষয়গুলির প্রতি শ্রদ্ধাশীল। তাই আমাদেরও দাবি ছিল যে নদীর জলের, আন্তর্জাতিক নদীর জলের ন্যায্য হিস্সা দিতে হবে প্রতিবেশী দেশকে, সেটা দেওয়া সম্ভব হয়। এবং সেই যে জায়গাগুলোর থেকে মৌলবাদীরা শক্তি অর্জন করেছে সেগুলি একটি বিষয়, একটি অধ্যায়। যাই হোক, এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, গতকাল খুব সরগরম ছিল এই অবৈধ ক্ষমতা দখলকারী, জুমাবারে খুব ছিল, এবং সেখানে আমরা দেখেছি যে ওয়াকারুজ্জামান সাহেব, ওদের সেনা প্রধান, তিনি যে কঠিন অবস্থান নিয়েছিলেন, দৃঢ় রাজনৈতিক একটা বাস্তবতার দিক চিন্তা করে বাংলাদেশের মানুষের প্রতি, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি তার শ্রদ্ধা, তার ভালোবাসা এবং তার দায়িত্ববোধের জায়গা থেকে যে অবস্থান নিয়েছিলেন, তার প্রেক্ষিতে এই অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূস নাকি কোথাও কোথাও তার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। তার কিছু সাঙ্গপাঙ্গরা এই খবর রটিয়েছিল। আমরা গতকালও আলোচনা করেছিলাম যে ইউনূস
পারছেন না আমেরিকার কাছে যে প্রতিশ্রুতি দিয়ে, অর্থাৎ প্রতিশ্রুতিটা কি, বাংলাদেশের মাটিটাকে তিনি আমেরিকার অবাধ বিচরণ ভূমিতে পরিণত করে দিতে পারবেন এবং বাংলাদেশটাকে তিনি আবার পাকিস্তানে পরিণত করে দিতে পারবেন। একটা সামাজিক দিক থেকে ইসলামীয় মৌলবাদকে প্রশ্রয় দিয়ে সেখানকার বহুত্ববাদী চিন্তাধারাকে অস্বীকার করে সেখানকার সংখ্যালঘু হিন্দু সমাজের উপর পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে সেই জায়গাটাকে উনি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারলেও এই সেভেন সিস্টার্স, তথাকথিত মানবিক করিডোর এবং বিশেষ করে সেন্ট মার্টিন, এই ঘিরে আমেরিকার কাছে যে দাসখত তিনি লিখে দিয়েছেন, সেই দাসখতকে সফল করবার ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ মানুষের যে প্রতিবাদ এবং প্রতিরোধ, তাতে তিনি বুঝে গেছেন এত সহজে বাঙালি, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন নির্বিশেষে বাঙালি, বাংলাদেশের বাঙালি, তারা কিন্তু আমেরিকার কাছে তাদের দাসখত লিখে দিতে দেবে না এই অবৈধ ক্ষমতা দখলকারী ইউনুসকে। সেই জায়গা থেকেই নিজের পিঠ বাঁচাতে এবং নিজের অবৈধ উপায়ে অর্জিত কোটি কোটি মার্কিন ডলারকে সুরক্ষিত রাখবার স্বার্থে এই ধরনের পদত্যাগের অভিনয়, এই ধরনের পদত্যাগের নাটক করে তিনি এক ধরনের সহানুভূতি করতে চাইছেন, যাতে ওই আর একবার সাধিলেই খাইব। এই জায়গা থেকেই আসছি যে সহানুভূতি, এবং সেই সহানুভূতির জন্য এই যে জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান নাহিদ ইসলাম, তিনি একদিকে যেমন মোদী সরকারের ষড়যন্ত্র বলছেন, অন্যদিকে কট্টর মুসলিম সংগঠনের যে পাশাপাশি সেনাবাহিনী থাকা পাকিস্তানি প্রেমী কর্মী আধিকারিকদেরও বলছেন সেনা প্রধানের বিরুদ্ধে পথে নামার। সেটা যেমন একদিকে, এবং অন্যদিকে আরেকটা উদ্দেশ্য যে মোহাম্মদ ইউনূসের ইস্তফায় বাংলাদেশে নতুন করে যে গড়ে তোলা জঙ্গি ডেরা বন্ধ হয়ে যেতে পারে, সেটা যেমন একদিকে সেটা আশঙ্কা করছে। এবং এই আশঙ্কা থেকেই এই পরিস্থিতিকে সামাল দেওয়া যায়। গত শুক্রবার 23শে মে সক্রিয় হয়ে উঠেছিল ঢাকায় অবস্থিত পাক দূতাবাসের কর্মরত আইএসআই এজেন্ট মোহাম্মদ আসিফ এবং কামরাল থাঙ্গাল। লস্কর ই তৈবা, জৈশ ই মোহাম্মদ ও হিজবুল মুজাহিদের মতো ভারত বিদ্বেষী জঙ্গি সংগঠনগুলি বাংলাদেশে যে নতুন প্রশিক্ষণ শিবির খুলেছে তা টিকিয়ে রাখতে কট্টর মুসলিম মৌলবাদী দলগুলির পাশাপাশি মুক্তিযুদ্ধ বিরোধী ও পাকিস্তান প্রেমী জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক বসেছিল, যা খবর। এবং এই বৈঠকের পরে রাতেই ফেসবুকে আইএসআই এর আধিকারিকদের তৈরি করে দেওয়া একটি পোস্ট আপলোড করেছেন পাকিস্তানি এজেন্ট তথা জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম। ওই পোস্টে তিনি লিখছেন, বাংলাদেশের রাজনীতিকে সকল প্রকার আধিপত্যবাদ থেকে মুক্ত করে স্বাধীন ও সার্বভৌম ভাবে পরিচালনা করাই আমাদের লক্ষ্য। বাংলাদেশকে বারবার বিভাজিত করা হয়েছে, এই জায়গাটা দেখুন, বলছে বাংলাদেশকে বারবার বিভাজিত করা হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট করা হয়েছে, বাংলাদেশকে দুর্বল করে রাখার লক্ষ্যে দেশের বর্তমান পরিস্থিতির জন্য দিল্লির হাত রয়েছে বলে অভিযোগ করে তিনি লিখেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে আবারও দিল্লি থেকে ছক আঁকা হচ্ছে দেশে অস্থিতিশীলতা তৈরি করা, দেশকে বিভাজিত করা, গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা ১/১১ বন্দোবস্ত করার পায়ে তারা চলছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মুসলিমদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার ডাক দিয়ে এনসিপির আহ্বায়ক লিখেছেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক বাংলাদেশপন্থী ও ধর্মপ্রাণ ছাত্র জনতাকে সার্বভৌমত্ব সংস্কার ও জুলাই অভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশপ্রেমিক সেনা অফিসার ও সেনা সৈনিকদের সার্বভৌমত্ব ও বাংলাদেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে। দেখুন, আইএসআই তৈরি করে দেওয়া একদম একটা পোস্ট, যেখানে লস্কর ই তৈবা, জৈশ ই মোহাম্মদ, এদের যে সমস্ত জঙ্গি সংগঠনগুলি আছে, এই জঙ্গি সংগঠনগুলো যারা ভারত বিরোধী কাজ করে, তারা বুঝতে পারছে যদি মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে সেক্ষেত্রে তাদের যে সংগঠনগুলো বাংলাদেশ থেকে কাজকর্ম শুরু করেছিল ভারত বিরোধী কার্যকলাপ, সেগুলো বাধাপ্রাপ্ত হতে পারে। তাই আইএসআই তৈরি করে দেওয়া একটা যে পুরো লিখে দেওয়া পোস্টটা তিনি পোস্ট করছেন। ভাবুন কিভাবে একটা দেশকে, মানে শিক্ষিত একটা সম্প্রদায়কে পুরো মুছে দেওয়ার চেষ্টা, বঙ্গবন্ধুকে মুছে দেওয়ার চেষ্টা, এবং সেখানে
ভারতকে দায়ী করা হচ্ছে, কি বলবেন? দেখুন, এই যে নাহিদ ইসলামের কথা বললেন আপনি, আমি গতকালও আপনাকে বলেছি, কলকাতায় অবস্থানরত একটি নিউজ পোর্টালের সম্পাদক এই 24-এর 5ই মার্চ ঘটে যাওয়ার পর সাধারণ নাগরিকরা যখন বাংলাদেশের ভিসা পাচ্ছেন না, তিনি বাংলাদেশ গেছেন এবং নাহিদ ইসলামের সঙ্গে তার ছবি আমরা সমাজ মাধ্যমে দেখেছি। আমি খুব সুনির্দিষ্টভাবে আপনার কাছে অভিযোগ করছি, কলকাতার মাটিতে বসেও একাংশের লোক তারা এই ধরনের মৌলবাদী অবৈধ ক্ষমতা দখলকারীদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন এবং সেই ষড়যন্ত্রের অংশ কিন্তু ভারতের সার্বভৌমত্বকেও বিনষ্ট করা, যাতে ভারত নানা ধরনের অসুবিধায় পড়ে, পাকিস্তান সহজে ভারতের উপরে তাদের নানা ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যেতে পারে, ভারতের প্রকৃত বামপন্থীরা যাতে বেকায়দায় পড়ে, সেই কারণে বামপন্থার ভেকধারী একদল লোক সাংবাদিকতার পোশাক পরে, বিভিন্ন ধরনের ফিল্ম মেকারের পোশাক পরে তারা এই কলকাতার বুকে এই ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। এখন বিষয় হলো, আপনি নিশ্চিত জানেন বিপ্লব বাবু, আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় একটি খুব জনপ্রিয় গান ছিল, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। কখনো মহান মুক্তিযুদ্ধের সলতে পাকানোর যে কাজটা 52 ভাষা আন্দোলন থেকে উঠে এসেছিল, সেখানে কখনো মুসলমান কথাটা বলা হয়নি, সেখানে বাঙালি কথাটা বলা হয়েছিল। হিন্দু মুসলমান নির্বিশেষে যারা বাংলা ভাষায় কথা বলেন তাদের কথা বলা হয়েছিল। এবং সেই জায়গা থেকে যে মুসলিম জাতীয়তাবাদের উপর ভিত্তি করে দেশ ভাগ করেছিলেন জিন্না, সেই মুসলিম জাতীয়তাবাদের কফিনে পেরেক পোঁতার কাজটা শুরু হয়েছিল বাঙালি জাতীয়তাবাদের বিজয় বৈজয়ন্তী উড়িয়ে। এবং পরবর্তীকালে আমরা দেখেছি 54 যে আনডিভাইডেড পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন, সেখানে মুসলিম লীগ গোহারা হেরে গেল, সেটাতেই কিন্তু স্বাভাবিকভাবে মুসলিম জাতীয়তাবাদের কফিনে পেরেক পোঁতা হলো। সেই যে পরিবেশ পরিস্থিতি, তাকে আবার অন্যভাবে ফিরিয়ে আনতে চাইছে এই অবৈধ ক্ষমতা দখলকারী দল। আপনি দেখেছেন বিপ্লব বাবু, 5ই আগস্ট 24-এর ওই কয়েকটা রাতে কিভাবে যারা বহুত্ববাদী চেতনায় বিশ্বাস করেন, যারা সমন্বয়ী ভাবধারায় সুফি তরিকায় পবিত্র ইসলামের চর্চা করেন, তাদের সাধন ক্ষেত্র মাজার থেকে শুরু করে এই যে জলের দল বলে একটি গানের টিম ছিল, ভারী সুন্দর তারা গান করেন, তাদের বাড়ি ঘরদোর, গানের যন্ত্রপাতি সব তছনছ করে দেওয়া হয়েছে, মাজার ভাঙা হয়েছে। এগুলো কারা করে? এরা করে যারা ফ্যানেটিক মৌলবাদী, তারা করে। আর এখন কি হচ্ছে, নাহিদ ইসলাম কি বলছেন? মুসলমান একত্রীকরণ, অর্থাৎ সেই প্যান ইসলামিক আউটলুক। এর মধ্যে দিয়ে কি আসবে? মুসলমান একত্রীকরণের মানেটা কি হচ্ছে? বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছেন যারা ধর্মবিশ্বাসে পবিত্র ইসলাম অনুরাগী, অনুগামী, এবং তারা তাদের দৈনন্দিন চর্চার মধ্যে পবিত্র ইসলামের সমস্ত ভাবধারা মেনে চলেন, কিন্তু তারা পরমত বিদ্বেষী নন, পরধর্ম বিদ্বেষী নন। তারা পরমত পরধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই নিজের ধর্মাচরণ করেন, নিজের ধর্মের প্রতি তারা আস্থা রাখেন। সেই মানুষগুলোর বিরুদ্ধেও এই গোলাম আজমের যারা চেলাচামুন্ডা আছে, এই মতিউর রহমান নিজামীদের যারা চেলাচামুন্ডা আছে, তাদেরকে উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই যে জায়গাটা, এই যে আপনি বললেন পাকিস্তানের দূতাবাসের যে কর্মকাণ্ড, এটা অত্যন্ত অ্যালার্মিং একটা বিষয়। এতদিন যারা শেখ হাসিনার নানা ধরনের কাজকর্ম ঘিরে সমালোচকও ছিলেন, তারাও কিন্তু একটি বারের জন্য বলতে পারবেন না শেখ হাসিনার দীর্ঘ শাসনকালে একটি বারের জন্য পাকিস্তানের দূতাবাস বা পাকিস্তানের যে সমস্ত বিভ্রান্তি সৃষ্টিকারী লোকজন, সব নাগরিকের কথা কিন্তু আমি বলছি না,
পাকিস্তান মানেই খারাপের কথা বলছি না, আমি একবারে স্পষ্টভাবে যারা সেখানে সন্ত্রাসবাদী, মৌলবাদী এবং ভারত বিদ্বেষী মানসিকতা নিয়ে চলেন তাদের কথা বলছি। তারা কি বাংলাদেশে একবারের জন্য মাথা তুলতে পেরেছিল? পারেনি। তাহলে কেন পারছে এখন? অর্থাৎ রাষ্ট্রীয় মদত আছে বলেই পারছে। আর এই রাষ্ট্রীয় মদতটা কিভাবে আসছে? না, এই রাষ্ট্রীয় মদতটা দেবেন এই প্রতিশ্রুতির ফলেই তো শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে এই অবৈধ ক্ষমতা দখলকারী তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন। এভাবেই তো তিনি পাকিস্তান আর আমেরিকার কাছে দাসখত লিখে দিয়ে আজকে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন, তাই নাকি? একদম 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 তাই। ষড়যন্ত্র যতই থাকুক, যতই ওই নাহিদ ইসলাম বলুক যে দিল্লি জুজু দেখিয়ে সেনা প্রধানের বিরুদ্ধে মুসলিম বিপ্লবের ডাক দিচ্ছেন পাকিস্তানি এজেন্ট নাহিদ, আপনারা জেনে রাখুন এই উদ্দেশ্য সফল হবে না, নিশ্চয়ই কখনোই হবে না, কখনোই হবে না। কিন্তু ওই যে বলে না যে কোথাও যদি একটু ডাউট হয় কোনো একটা বিষয় নিয়ে, যে আমি আর পারছি না, চালাতে পারছি না, মানুষ আমার উপর আস্থায় নেই, কিন্তু কতদিন আপনারা ডক্টর ইউনূসকে এভাবে ধরে বেঁধে ওই চেয়ারটায় বসিয়ে রাখবেন? উনি কিন্তু পারবেন না, কথা দিলাম যে দেখবেন একদিন না একদিন ওনাকে পালাতেই হবে। আপনারা যতই ওনাকে বেঁধে রাখুন ওই চেয়ারে, অন্তর্বর্তীকালীন সরকার যে চেয়ারটা আপনি দিয়েছে সেই চেয়ারে বেঁধে রেখে তাকে আমরা মানে খুব যদি এ ভাষায় বলি, রকের ভাষায় বলি, মুরগি করা, আমরা যেরকম বলি আর কি, যে তাকে মুরগি করার চেষ্টা করছেন। আমার মনে হয় না, তিনিও একজন তো মানুষ, তিনি যেমন একদিকে আমেরিকাকে দাসত্বকে দিয়ে এসছেন, সেদিকে পাচ্ছে না কারণ তার সম্পত্তি বাঁচাতে হবে, অন্যদিকে ওই বলে না যে ছেড়ে দেবা কেঁদে বাঁচি অবস্থা, সেই অবস্থা কিন্তু মোহাম্মদ ইউনূসের এখন হয়ে আছে। কতদিন তিনি পদে থাকবেন আমরা সেদিকেই নজর রাখবো, পালাতে তাকে হবেই, উনি কিন্তু পারবেন না। সমস্ত রাজনৈতিক বিশ্লেষক থেকে কূটনৈতিক যারা বিশেষজ্ঞ প্রত্যেকেই কিন্তু একই মত। এখন আমরা সেদিকে নজর রাখবো কবে। একটা কথা বলে একটু শেষ করি। ইউনূস বাংলাদেশকে আমেরিকা এবং পাকিস্তানের কাছে বিক্রি করে দেওয়ার প্রতিশ্রুতির পাশাপাশি আরেকটা তার ব্যক্তিগত উদ্দেশ্য ছিল, তার যে ব্যাপক আর্থিক দুর্নীতি সেগুলিকে আইনি করা। তার বিরুদ্ধে সমস্ত মামলা মকদ্দমা তিনি নিজে ক্ষমতায় এসে নিজের বিরুদ্ধে সব মামলা মকদ্দমা প্রত্যাহার করে নিয়েছেন। তার সমস্ত অবৈধ উপায়ে অর্জিত সম্পত্তিকে তিনি বৈধ করে নিয়েছেন। তিনি তার নিজের দিক থেকে নিজেকে যথেষ্ট একটা সুবিধাজনক জায়গায় এনে ফেলেছেন। এবার তার একটা নিশ্চিন্ত জীবন। কিন্তু আপনি জেনে রাখুন বিপ্লব বাবু, যেভাবে বঙ্গবন্ধুর হত্যাকারীদের ওই বাংলাদেশের মাটিতে ফাঁসি হয়েছে, যেভাবে মুক্তিযুদ্ধের সময়কালে যারা পাক হানাদার বাহিনীর সহযোগিতা করেছে সেই সমস্ত যুদ্ধাপরাধী কাদের মোল্লা সহ এদের, মতিউর রহমান নিজামী সহ এদের ফাঁসি হয়েছে, একদিন না একদিন এই বাঙালি এই বাংলাদেশের মাটিতেই এই অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূসেরও বিচার করবে। এবং এই নাহিদ ইসলাম সহ এই যে গোটা গ্যাং যারা হঠাৎ করে নিজেদের রাজনৈতিক বলে, যে নাহিদের যে রাজনৈতিক দল, কি তার রাজনৈতিক ভিত্তি? রাজনীতি এত সোজা? হঠাৎ করে আমি 4-5টা পোলাপান মিলে একটা, কিন্তু ওয়াকারুজ্জামান সেনাপ্রধান একটা খুব ভালো কথা সেদিন বলেছেন। তিনি বলেছেন কারা যারা ক্ষমতায় রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে, এরা প্রত্যেকে দেশের নয়, এরা বিদেশের, সব বিদেশে থাকে, বিদেশে পালিয়ে যায় এবং তারা বিদেশের নাগরিক, তারা অধিকাংশ বিদেশের নাগরিক, অধিকাংশ বিদেশি নাগরিক। তারা এসে এই বাংলাদেশের মানুষের যে এখন যে ভাগ্য নির্ধারণ করবে, তো তারা কারা? তো সত্যি সত্যি যে এরা তো যে মুহূর্তে দেখবে যে আর পথ নেই, তখন তারা বিদেশে পালানোর চেষ্টা করবে, বিদেশে পালাবে। তো বাংলাদেশের মানুষের ভালো করার জন্য তারা আসেননি, তারা প্রত্যেকেই নিজেদের তারা নিজেদের ভালো করার জন্য এসেছেন। এবং মোহাম্মদ ইউনূসেরও তাই ছিল। তিনি শান্তি নোবেল পুরস্কার পেয়েছেন, বিভিন্ন জায়গা থেকে দাবি উঠেছে তার নোবেল ফিরিয়ে নেওয়ার, কিন্তু সেদিকে কোথাও কর্ণপাত করা হয়নি। শুধু তাই নয়, এই যে কেমন ষড়যন্ত্র, আমরা যদি আগামী দিনে চিন্ময় প্রভুর কথা যদি বলি, তাকে যেভাবে জেলে আটক করে রাখা হয়েছে,
এবং আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বলে যে সমস্ত সংস্থা রয়েছে, কেউ কোনো রকম হস্তক্ষেপ করছে না। কেন করছে না? এর পিছনে তো ওই যে আমেরিকার হাত রয়েছে, কারণ এরা সব আমেরিকার দ্বারা পরিচালিত হয়। তাই ওই আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে আন্তর্জাতিক আইন যা যা আছে, মানবাধিকার কমিশন সব চুপ করে বসে আছে। নাহলে অন্য কোথাও হলে তো সবাই দৌড়ে আজকে চলে যেত। কারণ আমরা দেখেছি যে ভারত পাকিস্তানের সময় সকলে রেডে করে উঠছে, তো কোথায় গেল তারা অবৈধভাবে যাদের রেখেছে? তো যাই হোক, আমরা এখন দেখবো যে বিচার একদিন জনগণের আদালতে এদের বিচার হবে, যেটা বললেন। আমরা সেই দিকটার দিকেই তাকিয়ে রয়েছি। যতই ইউনূসকে ধরে বেঁধে রাখা হোক, তাকে কিন্তু পালাতে হবে। আমাদের এই আলোচনা, আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানান। কেমন লাগছে আপনাদের? ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ গৌতম দা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন। নমস্কার।